ছোট গল্প পুঁই মাছা। এখানেও আমি টেক্সটটা পড়ছি না, টেক্সটটা তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। আর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ছি না, আমি পড়ছি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আর রচনাধর্মী প্রশ্নোত্তর। পৃষ্ঠা 142 থেকে 151। পৃষ্ঠা 142 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রশ্ন 1, অন্নপূর্ণা এক পরিপূর্ণ মাতৃত্বের ছবি আলোচনা করো। উত্তর, ইনভার্টেড কমার মধ্যে মা বলিতে প্রাণ করে আনচান, ইনভার্টেড কমা ক্লোজ ড্যাশ সবচেয়ে জনপ্রিয় শব্দ মা। ওয়ার্ডসওয়ার্থ বলেন ড্যাশ ইনভার্টেড কমার মধ্যে ওম্যান লাইমস মেন্স ওনলি মেথড মাদারহুড, ইনভার্টেড কমা ক্লোজ সেই মাতৃত্বের মহিমায় দীপ্ত অন্নপূর্ণা। কঠোরতা আর কুসুম কোমলতার অপূর্ব মিশ্রণ চাটুজ্যেদের সহায় হরির পত্নী অন্নপূর্ণার। দারিদ্রতার নিত্যসঙ্গী অন্নপূর্ণা হয়ে তার সামাল দেওয়া তো বটেই, সততার প্রশ্নেও সে অবিচল। তাই 3 মেয়ে আর স্বামী তাকে ভয় করে, বলা ভালো সমীহ করে, শ্রদ্ধা করে। বড় মেয়ে খেন্তির আশীর্বাদ চুকে যাবার পর বিয়ে ভেঙে গেছে। ঘটক এবং সমাজপতি কালীময় চৌধুরী তাদের একঘরে করার মতলব আঁটছে, অথচ স্বামী দুলেবাগদের ঘরে ঘুরে বেড়াচ্ছে। তখন অন্নপূর্ণা অগ্নিমূর্তি ড্যাশ ইনভার্টেড কমার মধ্যে অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে বলতে পারো? কোশ্চেন মার্ক ইনভার্টেড কমা ক্লোজ। পুনরায় ইনভার্টেড কমার মধ্যে না বিয়ে দেওয়ার নাম না কিছু, আমি কি যাব পাত্তর ঠিক করতে, ইনভার্টেড কমা ক্লোজ। বন থেকে মেটে আলু এনে এমনি ঝাড় খেয়েছে সহায় হরিয়ার খেন্তি। বাইরের এই সঙ্গত গরম এর ভেতরে একটি মমতার নরম মন ছিল মায়ের। কাঠ হয়ে যাওয়া পুঁই আনায় মেয়েকে যা তা বলেও অন্নপূর্ণা খেন্তির জন্য চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ি রেঁধেছে। ইনভার্টেড কমার মধ্যে বসিয়া রাঁধিতে রাঁধিতে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার মা, ইনভার্টেড কমা ক্লোজ। মায়ের স্নেহধারা। বড় মেয়ে খেন্তি একটু খেত বেশি, পিঠে খেতে 18-19টারও বেশি, তবু তার প্রতি মায়ের টানটা ছিল অধিক। খেন্তির সরলতা মাকে টানত, চিন্তাও হতো। ইনভার্টেড কমার মধ্যে খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ কাজকর্মে বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি, ইনভার্টেড কমা ক্লোজ। তবু সংশয় ছিল, খেন্তিকে কি অপরের ঠিক বুঝিবে? না বুঝল না। তাই বসন্তে রহস্যময় মৃত্যু হলো খেন্তির। পিঠের পৌষ সংক্রান্তিতে আবার মনে পড়ল মেয়েকে। বড় পিঠের লোভ ছিল তার মেয়ে খেন্তির। সেই লোভের স্মৃতি খেন্তির লাগানো পুঁই মাচা আছে, খেন্তি নেই, ইনভার্টেড কমার মধ্যে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এই হচ্ছে মা। স্নেহে জাহ্নবী ধারা, মমতার ফুলগু ধারা সদা জাগরুক অন্তরের অন্দরে। এক গ্রামের সাধারণ টাইপ চরিত্র অন্নপূর্ণা অসাধারণভাবে এখানে ফুটে উঠেছে। পথের পাঁচালীর সর্বজয়ার বীজ এই চরিত্রে নিহিত। ইনভার্টেড কমার মধ্যে পৃথিবীর সমস্ত মহিমার ঊর্ধ্ব ভূমিতে মাতৃত্বের অবস্থান। বিভূতিভূষণের এই গল্পটি আমাদের সেই জগতেই উত্তীর্ণ করে, ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে বাংলা গল্প বিচিত্রা নারায়ণ গঙ্গোপাধ্যায় ব্র্যাকেট ক্লোজ। আহ্বান গল্পের করাতির স্ত্রীর সম্বন্ধে এই উক্তি অন্নপূর্ণার ক্ষেত্রেও সমান সত্য। প্রশ্ন 2, পুঁইমাচা গল্পে সমাজ ব্যবস্থার যে চিত্র আছে তা দেখাও। উত্তর, ইনভার্টেড কমার মধ্যে নভেল অ্যান্ড দ্য পিপল, ইনভার্টেড কমা ক্লোজ প্রণেতা রালফ ফক্স RALPHFOX বলেন, ইনভার্টেড কমার মধ্যে দ্য লাস্ট পয়েন্ট which trouble the mind of the writer today
is what I will call the social question এই ইনভার্টেড কমার মধ্যে সোশ্যাল কোশ্চেন ইনভার্টেড কমা ক্লোজ এর প্রশ্নে বিভূতিভূষণ উপন্যাস সাহিত্যে স্বতন্ত্র। আধুনিক জীবনের রুদ্রতা নির্মমতা থেকে শত যোজন দূরে তার সাহিত্য, তবু তিনি সমাজ সচেতন, বাস্তব সিদ্ধ পদ্ধতিতে মৃত্তিকাচারী। পুইমাচা গল্পেও সেই সমাজ আছে, সহানুভূতিতে রসসিক্ত সে সমাজ। পৃষ্ঠা 143। যদিও সে সমাজে হিংসা আছে স্বার্থপরতা, পরের বিরুদ্ধে নিজের স্বার্থে আঘাত লাগলে ঘোঁট পাকানোর প্রতিশোধ স্পৃহাও আছে। পৃষ্ঠা 143। কালিময় চৌধুরী মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের কাছে বিস্তর দেনায় পড়েছে, তাই মজুমদারের কুম্ভকার বধূর সাথে অবৈধ সম্পর্কের জেরে গণধোলাই খাওয়া ছেলের সাথে সহায় হরির মেয়ে খেন্তির সাথে সম্বন্ধ ঠিক করে সর্বময় সমাজপতি কালিময়। পাত্রের দুশ্চরিত্রের খবর পেয়ে সহায় হরি আশীর্বাদ হয়ে যাওয়া সত্ত্বেও সম্বন্ধ ভেঙে দেয়। ব্যাস, তাকে একঘরে করার হুমকি দেয় কালিময়। আরও আছে, শহরের চুন ব্যবসায় পয়সা করা 40 বছরের পাত্রের দ্বিতীয় পক্ষ হিসেবে খেন্তির বিয়ে দেওয়া হলো। শ্বশুরবাড়ির লোক মাত্র 350 টাকা বাকি থাকায় মেয়ের সাথে দেখা করতে দেয়নি বাবাকে। খেন্তিকে ছোট লোকের মেয়ে বলে দিনরাত গালি পারত। সহায় হরি পৌষ মাসে বেহাই বাড়ি গেলে শাশুড়ি শুনিয়ে শুনিয়ে বললে, ইনভার্টেড কমার মধ্যে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এই রকম হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে, ইনভার্টেড কমা ক্লোজ। বসন্ত হওয়া বৌমাকে টালায় খেন্তির দূর সম্পর্কের আত্মীয়ের ঘাড়ে ফেলে দেয় শ্বশুরবাড়ির লোক। গয়না তারা খুলে নেয়, অকালে ঝরে যায় খেন্তি। কাজেই পুইমাচায় সমাজ আছে, সমাজ বাস্তবতা আছে, তবে কালিময় বা খেন্তির শ্বশুরবাড়িকে ভিলেন হিসেবে দেখেননি লেখক। খেন্তির ট্র্যাজেডির জন্য যতটুকু প্রয়োজন সমাজ ততখানি এসেছে। শরৎচন্দ্র হাতে পড়লে এই পল্লী সমাজ হতো নিশ্চয়। বেণীমাধব বনে যেত কালিময়, কাজেই একথা মানতেই হবে। ইনভার্টেড কমার মধ্যে বিভূতিভূষণ গ্রামীণ, কিন্তু গ্রাম্যতা বর্জিত। পল্লী জীবনের দীনতা, হীনতা, কুশ্রিতা তিনি দেখেছেন, কিন্তু শরৎচন্দ্রের মতো খর্গপাণী হয়ে ওঠেননি। ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেটে বাংলা গল্প বিচিত্রা নারায়ণ গঙ্গোপাধ্যায় ব্র্যাকেট ক্লোজ। প্রশ্ন 3। পুইমাচা গল্পে প্রকৃতির ভূমিকা তুলে ধরো, অথবা প্রকৃতি ও মানুষের সহাবস্থান পুইমাচা গল্পে আলোচনা করো। উত্তর, প্রকৃতির প্রাণবস্তু শেলি যাকে লাভ অফ লাইফ বলেছেন, যার জন্য কিটসের সুইটেন্সের সুদূরাভিসার বাহুল্য কাব্যে রবীন্দ্রনাথ ও কথা সাহিত্যে বিভূতিভূষণ তারই স্রষ্টা ও প্রেমিক। তবু বিভূতিভূষণ বাস্তবের রূপকার, সমাজের প্রতিনিধি। তার চরিত্ররা প্রকৃতির কোলে লালিত। তার সাহিত্যে প্রকৃতি ও মানুষ এক বৃন্তে দুটি কুসুম। পুইমাচাও তাই। এও এক বনবেষ্টিত শেয়াল ডাকা গ্রামেরই গল্প। সে গ্রামে দীনতা, হীনতা, কুশ্রিতা আছে কালো মনের কালিময়, তার হীন চক্রান্ত, নীচতা সবই। তবে ছোট প্রাণ, ছোট কথা ও নিতান্তই সহজ সরল জীবনের কথা এই গল্পে। অন্নপূর্ণা খেন্তির হাতে কাঠ হয়ে যাওয়া মোটা পুঁইডাটা দেখে জ্বলে উঠেছে। এই পুঁই যেন দ্বিতীয় খেন্তি, তার লোভের প্রতিচ্ছবি। কালিময় একঘরে করার মতলবাটে, সহায় হরিকে উচিত শিক্ষা দেবার মতলবে। তার দিন 2 পরে ইনভার্টেড কমার মধ্যে সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কাঁচা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। ইনভার্টেড কমা ক্লোজ। এই মানুষ প্রকৃতির আঙিনার মানুষ। আবার মুকুজ্জে বাড়ি যাবার পথ ইনভার্টেড কমার মধ্যে শীতের সকালে এক প্রকার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে।
ইনভার্টেড কমা ক্লোজ। তবে লক্ষণীয়, অন্নপূর্ণাকে এই পাখি টানেনি। বনের ধূপধাপ শব্দ শুনেছে সে। পুঁইশাক আনায় বিয়ের যুগ্গী সমস্ত মেয়ে খেন্তির বরজ পাতার বনে যাওয়ার জন্য কড়া ধমক খেতে হয়েছে। কাজেই প্রকৃতির চেয়ে বাস্তবই প্রাধান্য পেয়েছে। তবে এই প্রকৃতির মানুষ বলেই কালীময় বা খেন্তির শ্বশুরবাড়ির লোক নেমড DAMNAD স্মাইলিং ভিলেন ব্র্যাকেটে হ্যামলেট হয়নি। আর পুঁইমাচা খেন্তির লোভের প্রতীক হতে পেরেছে। ইনভার্টেড কমার মধ্যে সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁইমাচাটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। ইনভার্টেড কমা ক্লোজ। আশ্চর্য প্রতীকী বা সিম্বলিক। প্রকৃতি যেন মানুষকে বাঁচিয়ে রাখে। পৃষ্ঠা 144। মানুষের স্বভাব, চরিত্র, আশা আকাঙ্ক্ষার দর্পণ প্রকৃতি। বিভূতিভূষণের সাহিত্যে একদিকে একটি সরল পল্লী প্রাণ মানুষ ... অন্যদিকে একটি ঘরভোলা মুগ্ধ দৃষ্টি কিশোর, যার চোখের সামনে প্রকৃতি প্রতিদিন নব নব রহস্যের জবনিকা উন্মোচন করেছে। পুঁইমাচার ক্ষেত্রেও এই মন্তব্য যথার্থ। রচনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্ন 1, পুঁইমাচা গল্পে খেন্তির ট্র্যাজেডি ও স্বভাব পুঁইমাচার মাধ্যমে ফুটেছে আলোচনা করো। উত্তর, ওয়ার্ডসওয়ার্থের বিশ্ববন্দিত মাইকেল কবিতায় বৃদ্ধ পিতা ছেলেকে নিয়ে পাথুরে জমি চাষ করত। ছেলেরে মৃত্যুতে বাবার শোক ও স্তব্ধতা প্রকৃতির পটভূমি অনলঙ্কৃত ভাষায় অনবদ্যভাবে ফোটালেন কবি। সেই পিতা ইনভার্টেড কমার মধ্যে and never lifted a single stone ইনভার্টেড কমা ক্লোজ। কথা সাহিত্যে বাংলার ওয়ার্ডসওয়ার্থ তার পুঁইমাচা গল্পে সামান্য একটি বিরুৎ গোত্রীয় উদ্ভিদে খেন্তির জীবনের ট্র্যাজেডি আর তার লোভী স্বভাবকে অপূর্ব অনন্যতায় বাক্রয় ও ভাস্বর করেছেন। সরলতা : নিতান্তই সহজ সরল খেন্তি। সহায় হরি অন্নপূর্ণার বড় মেয়ে। ইনভার্টেড কমার মধ্যে বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো রুক্ষ ও আগোছালো, বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। ইনভার্টেড কমা ক্লোজ। একেবারে আটপৌড়ে, ঘোর শীতে জামা জোটে না, মুখে কথাটি নেই, মায়ের ধমক খায় মুখ বুজে। রায় কাকার গুছিয়ে দেওয়া পুঁইশাক বোকার মতো নিতে তার লজ্জা নেই। লোভ একটু বেশি এই যা। সরলতা আর এই বেশি খাওয়ার জন্যই বাবা মার সে বড় প্রিয়। পুঁই চচ্চড়ি থেকে পিঠে সে চুপ করে পেট পুড়ে খায়। আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও তার বিয়ে ভেঙে যায়। দুশ্চরিত্র মজুমদারের ছেলের সাথে সহায় হরির খেন্তিকে ফেলতে চায়নি। অন্নপূর্ণার চিন্তা ছিল। ইনভার্টেড কমার মধ্যে তার এই অত্যন্ত আগোছালো নিতান্ত নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরের ঠিক বুঝিবে? ইনভার্টেড কমা ক্লোজ। সে খেন্তি সহজ মনে পুঁই গাছের চারা লাগায় শীতকালে। তাকে কেউ বোঝেনি, মা বাবা ছাড়া কেউ না। ছোট লোকের মেয়ে : শ্বশুরবাড়িতে ছোট লোকের মেয়ে অপবাদ জুটত খেন্তির নিত্য। প্রতিবেশী বিষ্ণু সরকারকে জানিয়েছে সহায় হরি। ইনভার্টেড কমার মধ্যে মেয়ের নানা নিন্দা ওঠালে ছোট লোকের মেয়ের মতো চাল, হাভাতে ঘরের মতো খাই। ইনভার্টেড কমা ক্লোজ। ফাগুন চৈত্রের বিকেলে রৌদ্র দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মনে পড়ত লোভী খেন্তিকে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা বলবো একটা কথা, ওই কোনাটা ছিঁড়ে একটুখানি। ইনভার্টেড কমা ক্লোজ। বসন্ত ধরল মেয়েকে। খেন্তির চামার শ্বশুরবাড়ি তাকে টালায় ফেললো, গয়নাগুলো অবধি নিয়ে নিল। রহস্যময় মৃত্যু হলো খেন্তির, নাকি তাকে মারা হলো, তবু তার লোভের স্মৃতি নিয়ে খেন্তি পুঁইমাচায় জীবন্ত হয়ে রইল।
তারই হাতে লাগানো সেই পুঁই গাছ, ইনভার্টেড কমা ক্লোজ। সেখানে শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা গাছ পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে, সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। খেন্তির লোভের প্রতিচ্ছবি, খেন্তির লোভের স্মৃতি বেঁচে আছে, খেন্তি নেই, আর তার জীবনের ট্র্যাজেডিও এখানে বাক্রয়। মানুষের বিরুদ্ধে অভিযোগ জানায় সেই পুঁই মাচা। ওয়ার্ডসওয়ার্থের মতোই বলে, হোয়াট ম্যান হ্যাভ মেড অফ ম্যান। পুঁই মাচার খেন্তির না বলা বাণী, চাপা দীর্ঘশ্বাস। নারায়ণবাবু যথার্থ বলেছেন, ড্যাশ ইনভার্টেড কমার মধ্যে বিভূতিভূষণ অনুভব করেন ইনোসেন্সের মূল্য দেবার মতো মানুষ সংসারে খুব বেশি নেই। ডট 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 খেন্তিকে বৈষয়িক জগৎ থেকে অকালে চলে যেতে হয়, কিন্তু তার জীবনের ছোট আশা, ছোট আকাঙ্ক্ষার স্বাক্ষর সে রেখে যায় তারই রচিত পুঁই মাচায়, ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 145, প্রতীকী রূপ কোলন। খেন্তির ধ্বংসপথ যাত্রার ছবি গল্পে এক শান্তশ্রীকে প্রতিফলিত করেছে এই পুঁই মাচায়। মনে হয় খেন্তির ছোট্ট জীবনই পুঁই মাচার মাধ্যমে খেলাঘর বেঁধেছে। সামান্য পুঁই মাচা তার জীবনকে তুলে ধরে আশ্চর্য প্রতীকী হয়ে উঠেছে। তার ট্র্যাজিক সমাপ্তিকে শান্তশ্রী দিয়েছে, বেদনায় বিভোর অথবা বিক্ষুব্ধ হতে দেয়নি। কাজেই পুঁই মাচা খেন্তির এক আদর্শ প্রতীক। প্রশ্ন 2, ছোট গল্প হিসেবে পুঁই মাচার সার্থকতা আলোচনা করো। উত্তর, বর্ষা যাপন নামের সোনারতরী কাব্যের কবিতায় রবীন্দ্রনাথ ছোট গল্প সম্বন্ধে যা বলেছেন তা ছোট গল্পের বৈশিষ্ট্য সম্বন্ধে শেষ ও শ্রেষ্ঠ কথা। ড্যাশ ইনভার্টেড কমা, ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল নিয়ে ছোট গল্প। তার শিল্পমূল্য হবে গল্প শেষে নির্ণীত। অন্তরের অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে শেষ হয়েও হইল না শেষ, ইনভার্টেড কমা ক্লোজ। বিভূতিভূষণের পল্লী গ্রামের প্রকৃতি ও প্রকৃতির বুকে লালিত মানুষের কথক। ছোট প্রাণ, ছোট কথায় আর নিতান্তই সহজ সরল এর আদর্শ শিল্পী। পুঁই মাচা এদিক দিয়ে পথের পাঁচালীর গল্পরূপ। উপন্যাসের বিশালতা ছোট গল্পে সমাহিত। ইনভার্টেড কমার মধ্যে আমি কোনো বড় ঘটনায় বিশ্বাসবান নই। দৈনন্দিন ছোটখাটো সুখ দুঃখের মধ্যে দিয়ে যে জীবনধারা ক্ষুদ্র গ্রাম্য নদীর মতো মন্থর বেগে অথচ পরিপূর্ণ বিশ্বাসের ও আনন্দের সঙ্গে চলেছে, আসল জিনিসটা সেখানে, ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে দিলীপ কুমার রায়কে লেখা চিঠির পরিচয়, প্রথম বর্ষ 1931, ব্র্যাকেট ক্লোজ। পুঁই মাচা যেমন বনে ঘেরা গ্রামের জীবনের কথা, গ্রামের জীবনে হীনতা, দীনতা, কুশ্রিতা আছে, তবে সহানুভূতি রসে স্নিগ্ধ। কালিময় চৌধুরী তাই এখানে ইনভার্টেড কমার মধ্যে ও ভিলেন, ভিলেন, ডেমড, স্মাইলিং ভিলেন, ইনভার্টেড কমা ক্লোজ নয়। খেন্তির শাশুড়ি চামার বটে, তবে তারা ম্যাকবেথের ডাকেনি মনে হয় না। ফেয়ার ইজ ফল, ফল ইজ ফেয়ার নয়। অন্যদিকে আশ্চর্য মমতায় গড়া হয়েছে সহায় হরিকে। চাটুজ্জে হয়েও বেদে দুলে সঙ্গী যার, বিদ্যুৎ সরকারের সাথে বুকে ব্যথা নিয়েও তামাক টানে সে। স্ত্রীকে ভয় করে, ভালোবাসে খেন্তিকে। বেহাই বাড়ির গালমন্দ সয়েও মেয়েকে আনতে ছোটে বারবার। অন্নপূর্ণা তার নামকে সার্থক করে শত দারিদ্র্যেও সততাকে বজায় রেখেছে। আর সর্বোপরি খেন্তি ও তার পুঁই মাচা, তার লোভের উদ্ভিদ সংরক্ষণ। এই সহজ সরল শত অত্যাচার মুখ বুঝে সহ্য করা একটি গ্রামের মেয়েটি চলে গেল অকালে। এত বিক্ষোভের উপাদান সত্ত্বেও এক আশ্চর্য ক্ষমতায় বিভূতিভূষণ সমাজের প্রতি খর্গপাণি হননি। খেন্তির চরিত্র ও পরিণতির বিশ্লেষণ করতে গিয়ে নারায়ণবাবু বলেছেন, শেষ পর্যন্ত প্রৌঢ়ের সঙ্গে তার বিয়ে, শ্বশুরবাড়িতে নিগ্রহ এবং পরিণামে সন্দেহজনক অকাল মৃত্যু। ড্যাশ অপরূপ সহমর্মিতা ও মমত্বের সঙ্গে বিবৃত হয়েছে। গল্পটির কৃতিত্ব এর রচনায়। হৃদয়ের সমস্ত সহানুভূতি উজাড় করে দিয়ে লেখা এই লেখা, ইনভার্টেড কমা ক্লোজ। কার্ডেলিয়ার
কয়াকার ডয়রেফ একার লয়হস্যই অন্তুস্তয়াকার বৈষণ্যরম। মৃত্যুর বেদনা কিং লিয়ার 5 বার নেভার উচ্চারণের মর্মস্পর্শীভাবে প্রকাশ করেছেন। পুইমাচায় সহায়হরি বা অন্নপূর্ণায় খেন্তির মৃত্যু দীর্ঘশ্বাস আনে, স্মৃতি বেদনার ডিফর্টিয়ার্স হয়েও ওঠে হয়তো। তাই এভাবে সহজ জীবনের বাণী রূপ হয়ে আদর্শ ছোট গল্প হয়ে ওঠে পুইমাচা। কাহিনী প্রাণ কাড়া হয়েছে লেখকের অমিত নৈপুণ্যে, কিন্তু প্লটের শিথিলতায় গল্পে ত্রুটিও এনেছে। দুটি ত্রুটি প্রধানত লক্ষণীয়। এক, বাস্তবের রূঢ় রূপের অভাবে ট্র্যাজেডি পূর্ণাঙ্গ হয়নি। সমাপ্তি প্রতীকী হয়েছে অশ্রুজলে, দতিত হয়নি। রবীন্দ্রনাথ শাস্তি গল্পে যেমন নির্মম হয়েছেন, বিভূতিভূষণের এই গল্পে তার অভাব। 2, ইনভার্টেড কমার মধ্যে ছোট গল্পের আঙ্গিকে বিভূতিভূষণের নিখুঁত পরিপাট্যের অভাব। কতকগুলি গল্প কল্পনা সমৃদ্ধ ও অনুভূতির গাঢ়তার জন্য খুব চমৎকার হইয়াছে, কিন্তু গঠনের শিথিল ও আকস্মিকতা, দ্বিধাকম্পিত রেখা, জ্ঞান ও প্রবণতা ও কেন্দ্র সংহতির অভাবের জন্য তাহার অনেক গল্পের আর্ট ক্ষুণ্ণ হইয়াছে। ইনভার্টেড কমা ক্লোজ। ব্র্যাকেটে বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ব্র্যাকেট ক্লোজ। পুইমাচায় খেন্তির প্রাক বিবাহ চরিত্র চমৎকার ফুটেছে। বিবাহ পরবর্তী দুঃখ ভোগের ছবি বুঝে নিতে পারা যায়। মৃত্যু একেবারে রহস্যাবৃত। পৃষ্ঠা 146। ফলে পুইমাচা তার স্বভাবের প্রতি ইঙ্গিত করল, পরিণতিকে দতিত করল না। কাজেই গল্পের পরিণতি যথার্থ ট্র্যাজিক হতে পারল না, শুধু স্বভাবদোষের সিম্বলিক হয়ে রইল। সহজ সরল জীবন বর্ণনায় এই এন্ট্রেম রিয়ালিটি কে না আনার প্রবণতা পুইমাচাকে লোভী দেহকে সুস্পষ্ট করলেও তার শিকড়ের রসে অশ্রুসিক্ত করতে পারেনি। পুইমাচা তবু দ্বিতীয় রহিত সার্থক ছোট গল্প। সহানুভূতি এবং মমত্বের ফল্গুধারায় না বলা বাণীতে বিভূতিভূষণ যে নির্মমতাহীন সমাজের লোক ও লেখক ছিলেন, প্রকৃতি প্রেমিক ছিলেন, তার সেই সহজ সরল জীবনের আইডিয়ার ব্র্যাকেটে কল্পনার স্বর্গরাজ্য পুইমাচা গল্পটি। প্রশ্ন 3, পুইমাচা গল্পে একটি করুণ ট্র্যাজেডির সুর অন্তর্নীল হয়ে রয়েছে, আলোচনা করো। উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাসের ক্ষেত্রে একটা নতুন পথে যাত্রা শুরু করেছিলেন, যেখানে মানুষ ও প্রকৃতি একাকার হয়ে গিয়েছিল। বিভূতিভূষণের পুইমাচা গল্পটি প্রকৃতি পটভূমিকায় রচিত এক অপূর্ব ট্র্যাজেডির গল্প। গল্পটি তার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীর কথা স্মরণ করিয়ে দেয়। আসলে এই গল্পটির প্রকৃতি, পটভূমি, চরিত্র, চিত্রণ সমস্ত কিছুই প্রায় মিলে যায় পথের পাঁচালীর সঙ্গে। এই গল্পের বিষয়বস্তু কিন্তু অতি সাধারণ। প্রকৃতির পটভূমিকে জীবন মৃত্যুর রহস্য ও মৃত্যুর পর প্রকৃতির মধ্যে দিয়েই তার নিরাসক্ত প্রকাশ পাঠক হৃদয়কে ব্যথিত করে তোলে। দরিদ্র ব্রাহ্মণ সহায়হরি চাটুর্যে তার স্ত্রী ও 3 কন্যা খেন্তি, টেঁপি ও পুঁটিকে নিয়ে দরিদ্রাবস্থায় দিন কাটাচ্ছে। এদিকে খেন্তির বয়স 15 পার হয়েছে, অর্থাৎ সে বিবাহের উপযুক্ত, কিন্তু যৌবনের কোনো লক্ষণই তার গানের মধ্যে প্রকাশ পায়নি। সে সারাদিন বাগানে ঘুরে বেরিয়ে ফল মূল জোগাড় করে। সে ভোজনপ্রিয়, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ কিন্তু রুক্ষ ও অগোছালো। আসলে খেন্তির স্বভাব অনেকটা ওর পিতার মতো, অত্যন্ত সরল নিরীহ প্রকৃতির। খেন্তির বয়স বাড়ার সাথে সাথে পাড়া প্রতিবেশীদের ঘুম উড়ে গেছে, কারণ তারা প্রত্যেকেই অবাক সহায়হরির কেন তার মেয়ের বিয়ের উদ্যোগ নিচ্ছে না। সহায়হরি এসবে উদাসীন। হয়তো এর কারণ 2টি: 1, নিজের আর্থিক দুরবস্থার জন্য অক্ষমতা, আর 2, স্নেহশীল পিতা হিসেবে মেয়ে খেন্তির কাছে নিজেকে তুলে ধরে মেয়ের অন্তরের বেদনাকে লাঘব করা। খেন্তির অবশ্য একবার বিয়ে ঠিক হয়, শুধু ঠিকই হয় না, আশীর্বাদও হয়ে যায় কালীময়ের যোগসাজশে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে।
কিন্তু যখন সহায়হরি জানতে পারে ছেলেটি মন্দ দুষ্ট চরিত্র কি একটা করার ফলে গ্রামের কুম্ভকার বন্ধুর আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়ে ছেলেটি শয্যাশায়ী হয়েছিল, তখনই সহায়হরি মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়ে ভেঙে দেয় এবং এই কারণে সহায়হরিকে একঘরে করার ষড়যন্ত্র ও সমাজপতিরা করতে চায়। অন্নপূর্ণার এতে ভীষণ আপত্তি। তার উপর স্বামীর উদাসীনতা, বাগানে ঘুরে রস জোগাড়, মেটে আলু চুরির প্রবণতা তাকে আরও রাগিয়ে দেয়। এর সাথে খেন্তিরও বাপের মতো বাগানে ঘোরা অন্নপূর্ণার মনে বিরক্তির উদ্রেক ঘটায়। অন্নপূর্ণা একই সাথে সরল নিরীহ মেয়েটিকে নিয়ে চিন্তিত, কারণ সে মনে করে তার মেয়েকে কেউ বুঝবে না। এই প্রসঙ্গে মনে পড়ে যায় একদিন খেন্তি রায়েদের বাড়ি থেকে হলদে হলদে পাকা মোটা ডাঁটার পুঁইশাক তুলে আনে আর গয়া বুড়ির কাছ থেকে চিংড়ি মাছ। এগুলো নিয়ে সে তার মাকে অনেক আবদারের সাথে বলে সেটাকে রান্না করে দিতে। মেয়ের এই হ্যাংলাপনা অন্নপূর্ণার সহ্য হয় না। সে রেগে গিয়ে ছোট মেয়েকে বলে পরের বাড়ি থেকে কুড়োনো সেই পুঁই ডাঁটাগুলো ফেলে দিয়ে আসতে। ছোট মেয়েটি সেগুলোকে খিড়কির পুকুরের ধারে ফেলে দেয়। খেন্তির মনে ভীষণ দুঃখ হয়। সে অনেক শখ করে সেগুলো নিয়ে এসেছিল। আসলে খেন্তি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি খেতে ভালোবাসে। খেন্তির চোখে জল দেখে অন্নপূর্ণার হৃদয় বিগলিত হয়। সে আবার খিড়কির পুকুর পাড় থেকে কয়েকটি পুঁই শাক বেছে এনে মেয়েকে রেঁধে দেয়। পৃষ্ঠা 147। খেন্তি অবাক হয়ে যায় এবং অতি তৃপ্তির সাথে শাকের অর্ধেকের বেশি খেয়ে ফেলে। খেন্তি আসলে খেতে ভালোবাসে। সে যা পায় তাই খায়। বনে বাজারে এসে ঘুরে বেড়ায় এবং এইসব জোগাড় যন্ত্রে তার বাবা ও 2 বোন তাকে সাহায্য করে। এইভাবে তাদের জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু হঠাৎই সম্মান বজায় রাখতে খেন্তিকে সহায়হরি একটি সম্ভ্রান্ত পরিবারের দোজবরের সাথে বিবাহ দেয়। তাদের সিমেন্ট, চুন ও ইটের ব্যবসা ছিল। বিয়ের সময় সহায়হরি প্রায় 250 টাকা দিতে অপারগ হয়, তাই খেন্তিকে তার শাশুড়ি বাড়ি আসতে দেয় না। প্রায় 2 বছর পর সহায়হরি স্ত্রীর কান্নাকাটি দেখে মেয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু পৌষ মাসে খালি হাতে আসায় খেন্তির শাশুড়ি তাকে মেয়ের সাথে দেখা করতে দেয় না। এভাবে অবহেলায় অল্প কিছুদিনের মধ্যেই খেন্তির বসন্ত রোগে আক্রান্ত হয়। তার শ্বশুরবাড়ির লোকজন অসুস্থ অবস্থায় তার শরীর থেকে সমস্ত গয়না খুলে নিয়ে তাকে সহায়হরির কোনো এক দূর সম্পর্কের বোনের বাড়িতে ফেলে যায়। সেখানেই খেন্তির মৃত্যু হয়। আর এরপরে সেই পৌষ পার্বণের দিনেই আবার যখন অন্নপূর্ণা পিঠে করতে বসে, তখন তার মনে পড়ে যায় পিঠে লোভী খেন্তির নিরীহ রূপটি। পুঁটিরও মনে পড়ে যায় তার দিদিকে। তাই সে হঠাৎ অন্যমনস্ক হয়ে বলে ওঠে, দিদি বড় ভালোবাসত। এই কথায় 3 জনেই নির্বাক হয়ে যায় আর তাদের দৃষ্টি আবদ্ধ হয়ে পড়ে খেন্তির অতি সাধের পোঁতা পুঁই গাছটির দিকে। সেটিকে খেন্তি পুঁতেছিল অনেক স্বাদ করে। অন্নপূর্ণা তাকে বলেছিল বর্ষায় প্রচুর জল পেলে গাছটি বেড়ে উঠবে। সেই শুনে খেন্তি রোজ ঠান্ডায় সকালে উঠে সেটাতে জল দিত। আজ তার সেই গাছটি কচি সবুজ পাতা ও ডালগুলি নিয়ে বেড়ে উঠেছে। সবটা মাচাতে ধরেনি বলে খানিকটা আবার বাইরে ঝুলে পড়েছে আর হাওয়ায় দুলছে। সেই পুঁই গাছটাকে দেখে মনে হচ্ছিল সুপুষ্ট, নধর, প্রবর্ধমান, জীবনের লাবণ্যে ভরপুর। এখানেই গল্পকার মৃত্যুর মধ্যে দিয়ে তার অসহায়তার ভরা বিষাদের ছবি তুলে ধরেছেন। গল্পটি আরম্ভ হয়েছে সহায়হরির দায়িত্বহীন স্বভাবের মধ্য দিয়ে, শেষ হয়েছে খেন্তির বসন্ত রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর মধ্যে দিয়ে। একেবারে শেষকালে খেন্তির প্রাণের দোসর পুঁই গাছকে দেখে মায়ের ও বোনেদের স্মৃতিচারণ। এখানেই গল্পটির করুণ ট্র্যাজেডির সুর স্পষ্ট হয়েছে বলা যায়। প্রশ্ন 4। প্রকৃতি ও মানুষ পুঁইমাচা গল্পে একে অপরের পরিপূরক আলোচনা করো। উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক ব্যতিক্রমী সাহিত্যিক। 20 শতাব্দীতে যখন নগরায়নের বিপুল আয়োজন, তখন বিভূতিভূষণ তন্ময় হয়ে রইলেন পল্লী জীবনের মধ্যে। তার হাতেই ঘটল প্রবৃত্তির নবরূপায়ণ। প্রকৃতির
এক অপূর্ব চিত্রপট তৈরি করলেন বিভূতিভূষণ পুঁইমাচা গল্পে। তার প্রকৃতি বর্ণনা শহরের একঘেয়ে ক্লান্ত জীবন থেকে অপূর্ব মুক্তির আস্বাদ এনে দেয়। পুঁইমাচা গল্পে প্রকৃতি ও মানব একে অপরের পরিপূরক। সামান্য কটা পাকা পুঁইশাক, তার প্রতি খেন্তির লোভ। যখন অন্নপূর্ণা ডাঁটাগুলোকে ফেলে দিতে বলে তখন মেয়ের চোখে জল চলে আসে, কারণ অনেক শখ করে কোনো এক বাড়ি থেকে জোগাড় করে এনেছিল এই পুঁইশাকগুলো। আবার দেখি খেন্তির বিয়ের ব্যাপারে যখন পাড়া প্রতিবেশীর ঘুম নেই তখন সহায় হরি নিতান্ত উদাসীন। আশীর্বাদ হয়ে যাওয়া মেয়েকেও সে লম্পট শ্রীমন্ত মজুমদারের ছেলের হাতে দিতে রাজি নয়। আসলে একদিকে যেমন আমরা সহায় হরির দৃঢ়তা দেখি, অপরদিকে দেখি এক অদ্ভুত উদাসীনতা। তাই যেখানে খেন্তি বিয়ে দেওয়া হয় নিয়ে ব্যস্ত মা অন্নপূর্ণা, সেখানে সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছে। এখানে আমরা দেখতে পাই প্রকৃতির স্নেহাঞ্চলে সহায় হরির অপূর্ব নিশ্চিন্ত মূর্তির প্রকাশ। যাকে নিয়ে সবাই ব্যস্ত সেই খেন্তিও কিন্তু পিতার মতনই সমাজের জটিলতর সমস্যা থেকে নিজেকে মুক্ত রেখেছে। তাই আশীর্বাদের পর বিয়ে ভেঙে গেলেও খেন্তির কোনো আক্ষেপ নেই। পিতার মতো সেও উদাসীন। তাই বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে আসা কচি রাঙা রৌদ্রে বসে বাবা যখন তামাক টানে, খেন্তি ছুটে এসে তাকে চুপি চুপি বলে, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি তখন বাড়ির পথের পাশের ঘাটের দিকে উঁকি মেরে তাকিয়ে কি যেন দেখে বলে উঠল, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। অর্থাৎ তারা তখন মেটে আলু কুড়োবার অভিযানে চলেছে। বিভূতিভূষণ কি অদ্ভুতভাবে তৈরি করেছেন চরিত্রগুলোকে। সাধারণ দৃষ্টি ভাঙতে বনে বনে ঘুরে বেড়ানো প্রকৃতির কোলের আপন সুখ দুঃখ ভাগ করে বেড়ানো খেন্তিকে লোকে কুচ গন্ডু বলে। সহায় হরি মেয়ের বিয়ের প্রতি উদাসীন দেখে প্রতিবেশীরা তাকে একঘরে করে দেবার ষড়যন্ত্র করে। অথচ চরিত্রগুলো কত সরল। এরা নিজেরা বাঁচতে জানে, সমাজের সমালোচনায় এরা ভীত নয়। দিনরাত প্রকৃতির মধ্যে এরা মিশে থাকতে চায়। যেখানে খেন্তির বয়সী মেয়েরা বিয়ের স্বপ্ন দেখে বা নারীত্বে পদার্পণ করে, সেখানে খেন্তি নিতান্ত প্রকৃতির কোলে এক বালিকা মাত্র। বিভূতিভূষণ তার সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে এক গ্রাম্য সরলতাকে প্রতিষ্ঠিত করেছেন। তাছাড়া বারবার আমরা দেখি খেন্তি, সহায় হরি এরা যেন সবকিছু ছেড়ে প্রকৃতির মধ্যে নিজের জীবন অতিবাহিত করতে চায়। স্ত্রীর সামনে সহায় হরি নিতান্ত অসহায়। তাই যখন মেটে আলু চুরি করে স্ত্রীর সামনে ধরা পড়ে যায় তখন সে আমতা আমতা করতে থাকে। কি সরল এই চরিত্রটি! খেন্তি তো সারাদিনই ব্যস্ত বনে বাদারে ঘুরে বেড়াতে, তাই তাকে মাঝে মাঝে দেখা যায় ধুলোমাটি মিশ্রিত অবস্থায়। শীত, বর্ষা, গ্রীষ্ম, বসন্ত সবকিছুই যেন খেন্তির সাথে একাকার হয়ে গিয়েছিল। দিনে যেতে যেতে হঠাৎই একদিন এক দোজবরের সাথে খেন্তির বিয়ে হয়ে গেল। বিয়ের বন্ধনে খেন্তি এমন এক সংসারে আটকে পড়ল, সেখানে প্রকৃতির কোনো আশ্রয় নেই, যেখানে নেই ঝোপঝাড় থেকে মেটে আলু তুলে নেবার আনন্দ, নেই বাবার সাথে কানে চুপি চুপি কথা, মায়ের বকার ভয়। সেখানে শুধু আছে অর্থলোভী কিছু পিশাচের দল, যারা খেন্তির বাবাকে পণের পুরো অর্থ দিতে না পারায় বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পিতার সাথে মেয়েকে দেখা করতে দেয় না। এমনই নোংরা তারা খেন্তি অসুস্থ হলে তাকে চিকিৎসা না করিয়ে তারই কোনো এক চেনাশোনা আত্মীয়ের বাড়িতে ফেলে আসে। শুধু ফেলেই আসে না, তার গয়নাগাটি অবশিষ্ট যা ছিল সব নিয়ে চলে আসে। বিনা চিকিৎসায় খেন্তির মৃত্যু হয়। হয়তো এটাই খেন্তির মৃত্যু নয়, মুক্তি ছিল। মৃত্যুর মধ্যে দিয়ে খেন্তি যেন ফিরে গেল প্রকৃতির কোলে, যেখানে নেই অনাচার, নেই কুটিলতা, সেখানে শুধু শান্তি আর শান্তি। গল্পের শেষে আমরা দেখি এমনই এক পৌষ সংক্রান্তির সন্ধ্যায় অন্নপূর্ণা পিঠে তৈরির আয়োজন করছে। তখন চারিদিকে অন্ধকার, ধীরে ধীরে সময় বয়ে যাচ্ছে। অন্নপূর্ণার আর দুই মেয়ে কলাপাতা নিয়ে পিঠে খাওয়ার আয়োজন করছে। তখন হঠাৎ পুঁটি অন্যমনস্ক হয়ে বলে ফেলে, দিদি বড় ভালোবাসত। আর ঠিক তখনই তিনজনের দৃষ্টি আবদ্ধ হয়ে পড়ে সেখানে, যেখানে নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা
জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে, সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। এই পুঁই গাছের মধ্যে দিয়ে লেখক প্রকৃতির প্রভাবে কথার উল্লেখ করেছেন। খেন্তির মৃত্যুর পরিণতিতে পুঁই গাছের মধ্যে দিয়ে অনন্ত জীবন প্রবাহের শাশ্বত সত্যকে ব্যঞ্জনাময় করেছেন। পৃষ্ঠা 149। প্রশ্ন 5। পুঁইমাচা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। উত্তর: গল্পের সার্থক নামকরণ শিল্পীর নিজস্ব বোধের ওপর নির্ভর করে। এই জগতে কোনো কিছুই নামহীন নয়। একটি সন্তানকে জন্ম দেওয়ার পরই পিতামাতা তার নামকরণ করে থাকে। ঠিক সেই রকমই সাহিত্যিক গভীর চিন্তা ভাবনার সঙ্গে তার সৃষ্ট সাহিত্য এর নামকরণ করে থাকেন। পুঁইমাচা শব্দটি অতি সাধারণ হলেও এর মধ্যে নিহিত আছে একটি গ্রাম্য বালিকার জীবন গাথা, যা পুঁইমাচা নামকরণের মধ্যে দিয়ে ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করা যেতে পারে। গল্পটি একটি সাধারণ গ্রাম্য মেয়ের সাধারণ জীবনের কথা। গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে খেন্তি এই গল্পের প্রধান চরিত্র। গৃহের কর্তা অর্থাৎ খেন্তির পিতা সহায়হরি চাটুর্যে বড়ই অসহায় ও নিরীহ গোছের মানুষ। খেন্তি তার অত্যন্ত প্রিয়। সে বাগানে বাগানে ঘুরে মেটে আলু সংগ্রহ করে মেয়ের সহায়তায় মাছ ধরে, রস খায়। সংসারের বন্ধনে সে তেমন আবদ্ধ নয়। মেয়ে খেন্তিও যেন পিতার এই স্বভাব জন্মসূত্রে আয়ত্ত করেছে। খেন্তিরা 3 বোন, খেন্তি, টেপি ও পুঁটু। খেন্তির বয়স হয়েছে, অথচ বিয়ে দেওয়ার ব্যাপারে যেখানে পাড়া প্রতিবেশীর ঘুম নেই সেখানে সহায়হরি নির্লিপ্ত। রস খেয়ে দিন কাটায়। গ্রামে চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এই বিষয়ে নানা কথাও ওঠে। খেন্তির মা অর্থাৎ সহায়হরির স্ত্রী অন্নপূর্ণা স্বামীর এই উদাসীনতায় ক্ষুব্ধ। এদিকে খেন্তির জীবনে একটি খুঁত আছে, সেটি হলো তার একবার আশীর্বাদ হয়ে যাওয়া সত্ত্বেও পাত্র কুলাঙ্গার জেনে সহায়হরি তার সাথে মেয়ে বিয়ে ভেঙে দেয়। অন্নপূর্ণার চিন্তায় এরপর হয়তো তাদের সাথে আর কেউ কোনো সম্পর্ক রাখবে না এবং সমাজ সহায়হরিকে এক ঘরে করবে। খেন্তির বয়স 14-15 হবে। খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো। সারাদিন সেও বাবার মতো ঘুরে বেড়াতেই ভালোবাসে। গ্রামে কার বাগানে কোথায় কি পাওয়া যায় এই তার কাজ। একদিন খেন্তি রায়দের বাড়ি থেকে হলদে রঙের পাকা মোটা ডাঁটার কতগুলো পুঁইশাক ও গয়া বুড়ির কাছ থেকে চিংড়ি নিয়ে বাড়ি ঢুকেছে। পাকা পুঁই ডাঁটা দেখে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে ওঠে। রায়রা ওগুলো ফেলে দিয়েছিল আর খেন্তি সেইগুলোকেই কুড়িয়ে নিয়ে আসে। মায়ের ভীষণ রাগে খেন্তিকে হার স্বীকার করতে হয়। ছোট বোন সেগুলোকে খিড়কির দরজার কাছে ফেলে দিয়ে আসে। এতে খেন্তির চোখে জল আসে আর তা মায়ের মনে কাঁটার মতো বেঁধে। নিরীহ মেয়ের এই পুঁই শাক খাওয়ার আবদার মা উপেক্ষা করতে পারে না। অবশেষে নিজেই আবার কুড়িয়ে নিয়ে এসে তা চিংড়ি দিয়ে ভালোভাবে রান্না করে। বেশিরভাগটাই খেন্তিকে দেয়। আসলে পুঁই শাক খেন্তির বড় প্রিয়। আগা ডাঁটা কিছুই সে বাদ দিতে চায় না। এখানেই এই প্রসঙ্গ শেষ নয়। একদিন অন্নপূর্ণা দেখলেন খেন্তি তার ছোট বোনের সহায়তায় একটি শীর্ণকায় পুঁই চারা ভাঙা পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে পুঁতেছে। কিন্তু বৃষ্টি ছাড়া সেই গাছ বাঁচানো কখনো সম্ভব নয় শুনে সে নিজেই তাতে নিয়ম করে জল ঢালতে থাকে। এরপর হঠাৎই খেন্তির বিয়ে হয়ে যায় এক দুজবরের সাথে। কিন্তু সেই পরিবারও ছিল নিষ্ঠুর পরিবার। যেহেতু সহায়হরি বিয়ের সময় সম্পূর্ণ টাকা দিতে পারেনি, প্রায় 250 মতো বাকি ছিল, তাই খেন্তির শ্বশুরবাড়ি থেকে তাকে বাপের বাড়ি যাওয়ার হুকুম দেওয়া হয় না। শুধু তাই নয়, তার পিতাকেও যথেষ্ট অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। পৃষ্ঠা 150। এরপর খেন্তি বসন্ত রোগে আক্রান্ত হয়। শ্বশুরবাড়ির লোকেরা তার চিকিৎসা না করে তাকে এক আত্মীয়ের বাড়িতে রেখে চলে আসে। সেখানে খেন্তির মৃত্যু হয়। কিন্তু এখানেই গল্প শেষ হয় না। সময়ের সাথে সাথে যেমন সব বদলায় তেমনি বদলায় মানুষের দুঃখ কষ্ট। খেন্তির পিতামাতা বোনেরা ধীরে ধীরে ফিরে আসে তাদের স্বাভাবিক জীবনে। আবার পৌষ মাস আসে, পিঠের পর্ব শুরু হয়। পার্থক্য এটাই, এবার খেন্তি নেই, কিন্তু খেন্তির উপস্থিতি বহন করে তার নিজের হাতে পোঁতা সেই শীর্ণকায় পুঁই গাছটি।
যা খেন্তির মমত্বে নতুন প্রাণ পেয়েছিল আজ পুষ্ট হয়ে উঠেছে, মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল এবং কার্তিক মাসের শিশিরের স্পর্শে কচি কচি সবুজ ডগায় সারা জায়গাটা ভরে উপচে পড়ছে। লেখকের কথায় ইনভার্টেড কমার মধ্যে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর, ইনভার্টেড কমা ক্লোজ। ঠিক যেন খেন্তিরই রূপের বর্ণনা। এই পুঁই চারাই খেন্তির মৃত্যুর বেদনাকে চাপা দিয়ে জীবন বেগের জয় ঘোষণা করছে। আর এখানে লেখক বোঝাতে চেয়েছেন, মৃত্যু কখনোই জীবনের শেষ কথা হতে পারে না। জীবনে থেকে যায় স্বপ্ন, আকাঙ্ক্ষা, ভালোবাসা, স্মৃতির মধ্যে যার মৃত্যু অসম্ভব। এই কারণেই বলা যায় খেন্তির শারীরিক মৃত্যু হলেও সে বেঁচে আছে তার স্বপ্ন আকাঙ্ক্ষায় বড় করে তোলা পুঁই গাছটির মধ্যে। আর এখানেই লেখকের সার্থকতা। সমগ্র গল্পটিতে একটা জীবন রস রয়ে গেছে। বলা যায় সেই জীবন রসই কিন্তু গল্পটিকে এত বেশি রসগ্রাহী করে তুলেছে। আর এই রস বহন করেছে খেন্তির মৃত্যুর পর তার পোঁতা পুঁই গাছ। সুতরাং নামকরণটিকে লেখক অতি বিচক্ষণতার সাথে করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নামকরণটি তাই বলা যায় সার্থক হয়েছে। প্রশ্ন ৬। জীবনের বহুমাত্রিক দিক ফুটিয়ে তোলার ক্ষেত্রে বিভূতিভূষণ অনায়াস সাফল্য এবং দক্ষতা সর্বজন বিদিত। ড্যাশ পুঁইমাচা গল্প অবলম্বনে উক্তিটির যথার্থতা আলোচনা করো। উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী লেখক বলা যায়। বিংশ শতাব্দীর উত্তাল আলোড়নের মধ্যে তার আবির্ভাব হলেও তিনি ছিলেন কোমল শান্ত মনের অধিকারী। যেখানে মানুষ হাজার প্রাপ্তিতেও খুশি নয়, সেখানে লেখক ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুতেই সন্তুষ্ট ও তৃপ্ত। তাই দেখি তার গল্পগুলো সাধারণ পরিস্থিতিতে রচিত হলেও অতি ব্যঞ্জনাময়। তার গল্পগুলোতে দেখা যায় মানুষ তার কত ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষা পূরণে কতটা তৃপ্ত, অপূর্ব আনন্দ ও সামান্যতায়। আলোচ্য প্রশ্নানুযায়ী বলা যায় জীবনের বহুমাত্রায় ফুটে উঠেছে এই গল্পে। গল্পটি আরম্ভ হয়েছে দায়িত্ব জ্ঞানহীন ভরপুরে সহায় হরির রস খাওয়াকে কেন্দ্র করে। সহায় হরির বিবাহ উপযুক্ত একটি মেয়ে আছে খেন্তি, এছাড়াও দুটি মেয়ে টেন্তি ও পটু। তার স্ত্রী বাস্তব বুদ্ধিসম্পন্না অন্নপূর্ণা। একদিকে পিতা ও খেন্তির মধ্যে এক অদ্ভুত ভবঘুরে প্রকৃতির উপস্থিতি। তারা সারাদিনই ব্যস্ত ঘুরে বেড়াতে। সহায় হরির এত বড় সংসার, অথচ সে রস খেতে, মেটে আলু চুরি করতে, মাছ ধরতেই ব্যস্ত। চারিদিকে সবাই যেখানে আশীর্বাদ হয়ে যাওয়া সত্ত্বেও বিবাহ ভেঙে যাওয়া মেয়েকে নিয়ে চিন্তিত, সেখানে সহায় হরি উদাসীন। লম্পট হবু জামাইয়ের চরিত্র জানতে পেরে সে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে বিয়ে ভেঙে দেয়। মেয়ে খেন্তিও তাতে লজ্জাশীলা নয়। সেও পিতার মতোই ব্যস্ত। গ্রাম্য প্রকৃতির মায়ের কোলে বিচরণ করে বেড়াইতে তার সুখ। খেন্তির বয়সেই অন্যান্য গ্রাম্য বালিকারা যেখানে প্রেম, ভালোবাসা, বিবাহ নিয়ে সদা ব্যস্ত, নিজেদের সাজসজ্জায় রত, সেখানে খেন্তি রুক্ষ, অগোছালো, নোংরা, ধুলোমাখা চেহারা নিয়ে বিচরণ করে বেড়াচ্ছে। অনেক পার্থক্য অন্যান্য মেয়েদের সাথে খেন্তির, আর তেমনই পার্থক্য অন্যান্য কন্যাদ্রায়গ্রস্ত পিতাদের সাথে সহায় হরির। পৃষ্ঠা 151। অপরদিকে মা অন্নপূর্ণা মেয়ের এই পরিস্থিতিতে ভীত। সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়ে সে সর্বদা তার স্বামীকে শাসাচ্ছে। মেয়ের এইরূপ অদ্ভুত আচার আচরণে সে একদিকেও যেমন ক্ষুব্ধ, অপরদিকে চিন্তিত মেয়ের ভবিষ্যৎ নিয়ে। কত সামান্য ব্যাপারে এরা তৃপ্ত। আবার এই সাধারণ মানুষগুলি টাকা পয়সা, ঐশ্বর্য কিছুই চায় না। এরা মেতে থাকে পুকুরের মাছ, মেটে আলু, চিংড়ি মাছ ও পুঁই শাকের তরকারি, পিঠে পুলি ইত্যাদি নিয়ে। কি অদ্ভুত এই চরিত্রগুলো! আবার এই সাধারণ মানুষের পাশাপাশি আছে কতকগুলি কুটিল মানুষের উপস্থিতি। চণ্ডীমণ্ডপে উপস্থিত সমাজের তথাকথিত হিতৈষী মানুষের দল, যারা লম্পট ছেলের হাত থেকে একটি মেয়ের জীবন বেঁচে যাওয়ায় খুশি নয়। তারা চিন্তিত মেয়েটির বিবাহ নিয়ে, তা যেখানেই হোক। কি অদ্ভুত খেন্তির শ্বশুরবাড়ির লোকগুলো! কি যান্ত্রিক তাদের জীবন! সেখানে আছে শুধু নিষ্ঠুরতা, স্বার্থপরতা, হিংসা, নোংরামি, পশুত্ব। তাই সহায় হরির কথা মতো পণের টাকা সম্পূর্ণ না দিতে পারায় খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাপের বাড়িতে যেতে দেয় না।
শুধু তাই নয়, পিতা সহায়হরি যখন উদ্গ্রীব হয়ে থাকে মেয়েকে দেখার জন্য, তখন তাকে বার করে দেওয়া হয় বাড়ি থেকে। গল্পে সবচেয়ে মারাত্মক ঘটনা হলো খেন্তির মৃত্যু। অসুস্থ অবস্থাতেই তারা খেন্তির গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে তাকে সহায়হরির এক দুঃসম্পর্কের বোনের কাছে ফেলে রেখে এলো। আর যখন ওদের থেকে সহায়হরির সংবাদ পেল, তখন সব শেষ। অবশ্য গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। অন্নপূর্ণা আবার প্রতিবারের মতো সেবারেও পৌষ মাসে পিঠে তৈরিতে ব্যস্ত পুঁটি ও টেনতিকে নিয়ে। তারপর হঠাৎই তাদের চোখ পড়ে খেন্তির নিজের হাতে কত স্বাদ করে পোঁতা পুঁই গাছটির ওপর, যার সবুজ ডগাগুলো সুপুষ্ট, নধর, প্রবর্ধমান, জীবনের লাবণ্যে ভরপুর। কেবল সে নেই, কিন্তু তার স্মৃতি উপচে পড়ছে মাচার ওপর দিয়ে। এখানে প্রতিটি মানুষের মধ্য দিয়ে তাদের নিজস্ব জীবনযাত্রা এক অদ্ভুত মাত্রায় উপস্থিত করেছেন। সকলে তো সমান হয় না, তাই দেখি অন্যান্য পিতাদের মতো সহায়হরি নয়, খেন্তিও সাধারণ মেয়েদের মতো নয়। আবার অন্নপূর্ণা মায়ের চিরাচরিত ধর্ম বজায় রেখেছেন তার মধ্যে। এইভাবে কখনো ঝগড়া, কখনো মিলন, কখনো বিচ্ছেদ, আবার কখনো স্মৃতির মধ্যে দিয়ে বেঁচে থাকার এক বহুমাত্রিক জীবনের নানা দিক ফুটিয়ে তোলার ক্ষেত্রে গল্পটি সার্থকতা প্রমাণ করেছে। ছোট গল্প পুঁই মাচা এখানে শেষ হলো। এরপরের ছোট গল্প না, পরের ফাইলে।